5টি বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা পাব। উপাত্ত বিশ্লেষণ বা উপাত্ত বিন্যস্তকরণের ক্ষেত্রে আমরা কিছু বিষয় নিয়ে আগেই আলোচনা করে নিব, যাতে তোমাদের পাঠটি খুব সহজ হয়। উপাত্ত কাকে বলে? কোনো বিষয় বা ঘটনা সম্পর্কিত তথ্য যে সকল সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় তাদেরকে উপাত্ত বলে। অর্থাৎ উপাত্ত এক সংখ্যার মাধ্যমে কোনো ঘটনা প্রকাশকে বলা হয় উপাত্ত। যেমন মুমিনের বয়স 10 বছর, এখানে 10 বছর একটি উপাত্ত। তারপরে আমরা দেখব উপাত্ত বিন্যস্তকরণ। এই সংখ্যাগুলো আমরা পেলাম, এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের উপাত্ত। এই উপাত্তগুলোকে কিভাবে আমরা বিন্যস্ত মানে সাজাবো। উপাত্তসমূহ মানের ক্রমানুসারে ঊর্ধ্বক্রমে বা অধক্রমে, অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এইভাবে সাজানোকে উপাত্ত বিন্যস্তকরণ বলে। এই উপাত্ত বিন্যস্তকরণের ক্ষেত্রে আমরা আবার দেখব যে 2 ধরনের উপাত্ত বিন্যস্ত আছে, একটি অবিন্যস্ত উপাত্ত আর একটি হচ্ছে বিন্যস্ত উপাত্ত। তো প্রথমে আমরা জেনে নেই অবিন্যস্ত উপাত্ত কাকে বলে। যে সকল উপাত্ত মানের ক্রমানুসারে অর্থাৎ ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজানো থাকে না, অর্থাৎ এলোমেলো অবস্থায় থাকে, সেই ধরনের উপাত্তকে বলা হবে অবিন্যস্ত উপাত্ত। আমরা একটি উদাহরণ দিলে বিষয়টি তোমাদের কাছে আরও স্পষ্ট হবে। 5ম শ্রেণীর 10 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর 95, 79, 65, 99, 85, 87, 90, 95, 91, 75। এখানে উপস্থাপিত নম্বরসমূহ মানের ক্রমানুসারে সাজানো নেই, অর্থাৎ 95, 79 বড় থেকে ছোট, আবার বড় থেকে ছোট, কিন্তু আবার এই ক্ষেত্রে ছোট থেকে বড়, অর্থাৎ এলোমেলোভাবে সাজানো আছে। এই এলোমেলোভাবে সাজানো আছে বলেই এগুলোকে আমরা অবিন্যস্ত উপাত্ত বলবো। এবারে দেখি আমরা বিন্যস্ত উপাত্ত কাকে বলে। যে সকল উপাত্ত মানের ক্রমানুসারে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজানো থাকে তাদেরকে বিন্যস্ত উপাত্ত বলে। অর্থাৎ উপাত্তগুলি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এইভাবে সাজানো থাকবে। 5ম শ্রেণীর 10 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর এখানে দেওয়া আছে 65, 75, 79, 85, 87, 90, 91, 95, 95 এবং 99। এখানে সবগুলি মানই একটি ছোট থেকে বড়র দিকে গিয়েছে, এই জন্য উপস্থাপিত মানের ক্রমানুসারে একে সাজানো বলা যাবে, যে এই উপাত্তগুলি বিন্যস্ত উপায়ে সাজানো আছে। উপাত্ত বিন্যস্তকরণ ভালোভাবে বুঝতে হলে আমাদের আরও কিছু বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। যেমন শ্রেণী কাকে বলে। শ্রেণী উপাত্তসমূহ সারণীভুক্ত করার জন্য একটি নির্দিষ্ট ব্যবধান রেখে যে কয়টি ভাগে ভাগ করা হয় তাদের প্রত্যেকটি ভাগকে একটি শ্রেণী বলা হয়। অর্থাৎ উপাত্তগুলো যখন আমরা সাজাবো তখন ওইগুলোকে আবার ভাগে ভাগে বিন্যস্ত করা হয়। এই প্রত্যেকটি ভাগকেই বলা হবে একটি শ্রেণী। এই ভাগ করার সময় তাদের শ্রেণী পার্থক্যটি একই থাকতে হবে। যেমন এখানে দেখো 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19 প্রত্যেকটি একটি শ্রেণী এবং প্রত্যেকটি শ্রেণীর ব্যবধান সমান 5। এখানে সবগুলোতেই পার্থক্য আছে, 5টি করে সংখ্যা আছে। উপাত্ত বিন্যস্তকরণে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টেলিচিহ্ন। এই টেলিচিহ্ন তোমাদের এর আগের ক্লাসেও তোমরা পেয়েছ। টেলিচিহ্ন কাকে বলবো? উপাত্তসমূহ শ্রেণীতে লিপিবদ্ধ করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে টেলিচিহ্ন বলা হয়। টেলি হিসাবে এভাবে উপর থেকে নিচে একটি খাড়া দাগ দেওয়া থাকে। এই চিহ্নটি আমরা টেলিচিহ্ন হিসাবে ব্যবহার করে থাকি। কোনো শ্রেণীতে 5টি উপাত্ত থাকলে 4টি উপাত্তের জন্য প্রথমে 4টি খাড়া দাগ দিব এবং পঞ্চম দাগটি হবে আড়াআড়ি। এরকম 4টি দাগ দিয়ে পঞ্চম উপাত্তের জন্য এই 4টি দাগের উপর দিয়ে এরূপ আরেকটি আড়াআড়ি দাগ দেওয়া হয়।
ঘটন সংখ্যা উপাত্ত বিন্যস্তকরণের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। ঘটন সংখ্যা বা গণসংখ্যা কাকে বলে? দেখো, কোনো শ্রেণীতে কতগুলো উপাত্ত আছে তা যে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে ঘটন সংখ্যা বা গণসংখ্যা বলি। এই ঘটন সংখ্যা বা গণসংখ্যা আমাদের উপাত্ত বিন্যস্তকরণে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো তোমরা উপাত্ত বিন্যস্তকরণের যেই কিওয়ার্ডগুলি ছিল, শ্রেণী ব্যবধান, শ্রেণী, টেলিচিহ্ন, ঘটন সংখ্যা জেনে নিলা। এখন আমরা আসব গাণিতিক সমাধানে। এখানে উদ্দীপকটি দেখো, পঞ্চম শ্রেণীর ক শাখার 18 জন শিক্ষার্থীর প্রত্যেকে গত 3 মাসে কতবার বাড়ির কাজ জমা দিয়েছে তার সংখ্যা এখানে দেওয়া হচ্ছে। আমাদের এখানে ছাত্র সংখ্যা কত দেওয়া আছে? 18 জন, এবং তাদের প্রত্যেকে গত 3 মাসে কতবার করে বাড়ির কাজ এনেছে তা দেওয়া আছে। 25, 24, 15, 20, 23, 29, 26, 17, 22, 26, 14, 18, 24, 26, 8, 27, 25 এবং 9। তোমরা প্রশ্ন থেকে খাতায় যখন এই নম্বরগুলি তুলবা, সংখ্যাগুলি তুলবে, তখন আবার ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে যে আমার সংখ্যাগুলি ঠিকমতো উঠানো হয়েছে কিনা। এখানে জানতে চাওয়া হয়েছে 5 শ্রেণী ব্যবধান নিয়ে উপাত্তগুলি কিভাবে বিন্যস্ত করা যায়। আমাদের শ্রেণী ব্যবধান থাকবে 5। এই 5 শ্রেণী ব্যবধান নিয়ে আমাদের উপাত্তগুলোকে বিন্যস্ত করতে হবে। তাহলে চলো আমরা দেখি কিভাবে এই উপাত্তগুলো থেকে আমরা গাণিতিক সমাধানটির সমাধান করতে পারি। এখানে উপাত্ত থেকে আমাদের প্রথমেই যে বিষয়টি জানতে হবে তা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা কত এবং সর্বোচ্চ সংখ্যা কত। দেখো, এখানে সর্বনিম্ন সংখ্যা 8 এবং সর্বোচ্চ সংখ্যা পেয়েছি আমরা 29। ভালোভাবে এই জিনিসটি খেয়াল করতে হবে যে আমাদের সর্বনিম্ন সংখ্যা কত এবং সর্বোচ্চ সংখ্যা কত। তো শ্রেণী ব্যবধান 5 নিয়ে সারণী তৈরি করা হলো, একটি ছক। সারণী মানে একটি ছক তৈরি করতে হবে। তো সংখ্যাগুলি আবারও আমরা দেখে নিলাম। এইভাবে একটি সারণী আমরা তৈরি করলাম। আমাদের সবচেয়ে ছোট সংখ্যা ছিল 8। এই 8 বা তার আগের 2-1টি সংখ্যা থেকে আমরা শ্রেণী শুরু করতে পারবো। আমরা এখানে 5 থেকে শুরু করেছি। 5 থেকে 9, দেখো 5 শ্রেণী ব্যবধান আছে। 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29। এইভাবে আমরা 5 শ্রেণী ব্যবধান নিয়ে এখানে 1, 2, 3, 4, 5টি শ্রেণী পেয়েছি। এখন প্রথম সংখ্যাটি 25 কোন শ্রেণী ব্যবধানে পড়ে তা আমাদেরকে দেখতে হবে। 25 এই শ্রেণী ব্যবধানে পড়েছে, কাজে টালি চিহ্নের এখানে আসবে একটি দাগ। একইভাবে 24 যে শ্রেণী ব্যবধানে পড়ে, এই শ্রেণী ব্যবধানে পড়ে, এখানে একটি দাগ আসবে। 15 এই শ্রেণী ব্যবধানে পড়ে, এইখানে একটি দাগ আসবে। 20 আমাদের এই শ্রেণী ব্যবধানে পড়ে, এখানে আরেকটি দাগ আসবে। 23 সংখ্যাটি আমাদের এই শ্রেণী ব্যবধানে পড়ে, এখানে আরেকটি দাগ আসবে। 29 আমাদের শেষ শ্রেণী ব্যবধানে পড়ে, এইখানে আরেকটি দাগ আসবে। 26 আমাদের এই শ্রেণী ব্যবধানে পড়ে, দাগ আসবে। 17 আমাদের এই শ্রেণী ব্যবধানে পড়ে, দাগ আসবে। 22 এই শ্রেণী ব্যবধানে পড়ে, এই শ্রেণী ব্যবধানে একটি দাগ আসবে। এই কাজগুলি খুবই মনোযোগ সহকারে করতে হবে, কারণ একটি দাগ দেওয়া ভুল হলে সমস্ত অঙ্কটাই ভুল হয়ে যাবে। কাজেই দাগ দেওয়ার সময় শতভাগ মনোযোগ অঙ্কের মধ্যে তোমার থাকতে হবে। তারপরে দেখো 26 সংখ্যাটি এই শ্রেণী ব্যবধানে পড়ে, এইখানে একটি দাগ আসবে। 14 এই শ্রেণী ব্যবধানে পড়ে, এইখানে একটি দাগ আসবে। 18 এই শ্রেণী ব্যবধানে পড়ে,
এইখানে একটি দাগ আসবে। তার পরবর্তীতে 24 এই শ্রেণী ব্যবধানে পড়ে, যেহেতু 4টি দাগ হয়ে গেছে, পঞ্চম দাগটি এইভাবে আড়াআড়ি দিতে হবে। 26 এই শ্রেণী ব্যবধানে পড়ে, এখানেও 4টি দাগ হয়ে গেছে, কাজে পঞ্চম দাগটি আড়াআড়িভাবে দিতে হবে। 8 আমাদের প্রথম শ্রেণী ব্যবধানে পড়ে, 8 একটি দাগ আসবে। 27 এখানে 5টির পরে আবার আলাদাভাবে আরেকটি দাগ আসবে। 25 আলাদাভাবে আরেকটি দাগ আসবে। এবং সর্বশেষ 9 এই শ্রেণী ব্যবধানে পড়ে, এই শ্রেণী ব্যবধানে একটি দাগ আসবে। তাহলে আমাদের সবগুলি সংখ্যাই কোন শ্রেণী ব্যবধানে পড়ে সেগুলি আমরা এইভাবে মনোযোগ সহকারে টালি চিহ্নর মাধ্যমে বসালাম। এখন এই টালি চিহ্ন থেকে আমাদের সংখ্যায় যেতে হবে। দেখো এখানে দুইটি দাগ আছে, কাজেই শিক্ষার্থীর সংখ্যা হবে 2 জন। এখানে একটি দাগ আছে, শিক্ষার্থীর সংখ্যা হবে 1 জন। এখানে 3টি দাগ আছে, শিক্ষার্থীর সংখ্যা হবে 3 জন। এখানে 5টি দাগ আছে, শিক্ষার্থীর সংখ্যা হবে 5 জন। এবং এখানে 7টি দাগ আছে, শিক্ষার্থীর সংখ্যা হবে 7 জন। তারপরে আমাদের অঙ্কটি নির্ভুল আছে কিনা তা দেখার জন্য আমাদের সর্বমোট কতটি আছে এবং আমাদের এখানে সংখ্যা সর্বমোট কত ছিল তা মিলতে হবে। এখানে আমরা যোগ করে পাই 18, মোট 18। এবং আমাদের উপাত্তের যেই সংখ্যা ছিল সেই সংখ্যাও ছিল 18। কাজে আমাদের এইভাবে প্রথম গাণিতিক সমাধানটি আমরা শেষ করলাম। এরপর আমরা আরেকটি গাণিতিক সমাধানে যাই। পঞ্চম শ্রেণীর ক শাখার শিক্ষার্থীদের বাড়ির কাজ জমা দেওয়ার একটি সারণী দেওয়া হলো। সারণীটি ব্যবহার করে একটি আয়তলেখ আঁকো। আগের অঙ্কে ছিল, প্রথম অঙ্কে ছিল উপাত্ত দেওয়া আছে, সারণী তৈরি করো। আবার এই অঙ্কে দেওয়া আছে যে সারণী থেকে আমরা আয়তলেখ অঙ্কন করব। তো দেখো আমরা আয়তলেখটা কিভাবে অঙ্কন করি। প্রথমে খাতায় এইভাবে বাম থেকে ডানে এবং উপরে নিচে বর্গাকার গড় করে নিতে হবে। আমাদের ওইখানে যতটি শ্রেণী ছিল, শ্রেণী ব্যবধান ছিল, সেই শ্রেণী ব্যবধান অনুযায়ী দাগ কাটতে হবে এবং গঠন সংখ্যা যা ছিল সেই অনুযায়ী উপরের দিকে দাগ কাটতে হবে। আমরা বাম থেকে ডানে এক্স অক্ষ এবং উপর থেকে নিচে ওয়াই অক্ষ সাধারণত ব্যবহার করে থাকি। আমরা শ্রেণীগুলি লিখি 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24 এবং সর্বশেষ 25 থেকে 29। তারপর আমাদের এই গড় নিচ থেকে উপরে কি আছে এবং বাম থেকে ডান দিকে আমরা কি প্রকাশ করেছি তা অবশ্যই লিখতে হবে। দেখো শিক্ষার্থীরা, আমরা এই ঘরগুলোকে নাম্বারিং করে যাচ্ছি, নম্বর দিয়ে যাচ্ছি 1 2 3 4 5 6 7, এইভাবে আমরা নম্বর দিয়ে যাচ্ছি। এই শিক্ষার্থীর সংখ্যা উপর থেকে নিচ থেকে উপরের দিকে আমরা শিক্ষার্থীর সংখ্যা বুঝিয়েছি 1 2 3 4 5 6 7, এইভাবে আমরা শিক্ষার্থীর সংখ্যাগুলি বুঝিয়েছি। এবং বাম থেকে ডানে আমরা শ্রেণী ব্যবধান বুঝিয়েছি এবং এটি তীর চিহ্নের মাধ্যমে তোমাদেরকে অবশ্যই লিখে দেখাতে হবে। শিক্ষার্থীর সংখ্যাটা এই দিকে লিখবে। আমরা 5 থেকে 9, এখানে 2 জন শিক্ষার্থী ছিল, 2টি গড় পূরণ করব। পেন্সিলের মাধ্যমে বা রং দিয়েও আমরা পূরণ করতে পারি। তারপরে 10 থেকে 14, সেখানে 1 জন শিক্ষার্থী ছিল, 1টি গড় পূরণ হবে। এখানে আমাদের 3 জন শিক্ষার্থী ছিল, 3টি গড় পূরণ করেছি। এখানে আমাদের 5 জন শিক্ষার্থী আছে, 1 2 3 4 5টি গড় পূরণ করেছি। এবং সবশেষে আমাদের 7 জন শিক্ষার্থী ছিল, আমরা 7টি গড় পূরণ করেছি। তোমাদের খাতায় সুন্দরভাবে এই তথ্যগুলি প্রকাশ করতে হবে। আমাদের দ্বিতীয় অঙ্কেরও সমাধান আমরা করলাম। শ্রেণী এবং গঠন সংখ্যা থেকে আয়তলেখ আমরা অঙ্কন করেছি। এবারে আমরা
তৃতীয় গাণিতিক সমাধানে যাচ্ছি। এখানে দেখো শিক্ষার্থীর সংখ্যা এবং ওজনের শ্রেণীর মাধ্যমে একটি তথ্য আয়তলেখের মাধ্যমে দেওয়া হয়েছে। আমরা প্রথম অঙ্কটি করেছিলাম উপাত্ত থেকে সারণী, দ্বিতীয় অঙ্কটি করেছিলাম সারণী থেকে আয়তলেখ এবং তৃতীয় অঙ্কটি আমরা করব এই আয়তলেখ থেকে বিভিন্ন তথ্য প্রকাশ করা। উপরের আয়তলেখে একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন দেওয়া হলো। ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে? খ নম্বর, কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি? এবং গ নম্বরে 35 থেকে 39 ওজনের শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা কতজন? আমরা এই তথ্যগুলো আমাদের যে প্রশ্নের উদ্দীপকে আয়তলেখ আছে সেই আয়তলেখ থেকে জানতে পারবো। প্রথমে আমাদের আছে এই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে। আমাদের প্রথমে কি করতে হবে? ওই শ্রেণী ব্যবধানগুলিতে কত সংখ্যা আছে সেগুলি যোগ করলেই আমাদের এই আয়তলেখতে মোট কতজন শিক্ষার্থী আছে তা বের হয়ে যাবে। শিক্ষার্থীবৃন্দ, 20 থেকে 24 এই শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 2 জন, 25 থেকে 29 শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 3 জন, 30 থেকে 34 এই শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 6 জন, 35 থেকে 39 এই শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা আছে 7 জন, 40 থেকে 44 এই শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা আছে 5 জন এবং 45 থেকে 50 এই শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা আছে 2 জন। খুব সহজ একটি যোগ যদি আমরা করি তাহলে আমাদের মোট কতজন আছে পেয়ে যাব। এই যোগ করলে আমরা পাই এখানে মোট 25 জন। কাজে আমাদের শিক্ষার্থীর সংখ্যা ছিল 25 জন। আমাদের ক নম্বর গাণিতিক সমস্যার সমাধান হয়ে গেল। এখন আমরা আসব খ নম্বরে। আয়তলেখ থেকে দেখা যায় 35 থেকে 39 শ্রেণীর আয়তটি সবচেয়ে উঁচু। এখানে জানতে চাওয়া হয়েছিল যে কোন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে আমরা আয়তলেখের মাধ্যমে দেখব যে যেটা সবচেয়ে উঁচু আছে সেটিতেই শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি হবে। তো 35 থেকে 39 এই শ্রেণীর আয়তটি সবচেয়ে উঁচু, সুতরাং 35 থেকে 39 শ্রেণী ব্যবধানের শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি আছে। আমরা এই অঙ্কেরই সর্বশেষ সমাধানটি দেখি। সেখানে জানতে চাওয়া হয়েছিল যে 35 থেকে 39 শ্রেণী ব্যবধানের শিক্ষার্থীর শতকরা সংখ্যা কত। আমাদের মোট সংখ্যা জানা আছে 25 জন। 35 থেকে 39 শ্রেণী ব্যবধানের শিক্ষার্থীর সংখ্যা 7 জন। এই দুটি তথ্য থেকে আমাদের শতকরা কতজন শিক্ষার্থী আছে ওই শ্রেণীতে তা নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এর আগে শতকরা অধ্যায়ে দেখেছি কিভাবে শতকরায় প্রকাশ করতে হয়। আমাদের মোট 25 জন শিক্ষার্থীর মধ্যে আছে 7 জন, একজন শিক্ষার্থীর মধ্যে আছে 25 ভাগের 7 জন। তো শতকরায় প্রকাশ করতে বলা হয়েছে, সেজন্য আমাদের 100 জনের মধ্যে কতজন আছে তা নির্ণয় করতে হবে। তো 100 জনে আছে, এর চেয়ে 100 গুণ বেশি, 100 দিয়ে গুণ করতে হবে। আমরা এখানে সহজ একটি কাটাকাটি করলে আমরা পাই 25, 100-র মধ্যে 4 বার যায়, 4 7 28 জন। আমাদের গ নম্বর প্রশ্নেরও আমরা গাণিতিক সমাধান করে ফেলেছি। কীভাবে? যে এখানে 28 জন, শতকরা 28 জন শিক্ষার্থী এই শ্রেণী ব্যবধানে আছে। আশা করি আমাদের এতক্ষণের আলোচনা তোমরা মনোযোগ দিয়ে শুনেছ এবং বুঝতে পেরেছ। আমরা এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জনসংখ্যা নিয়ে আলোচনা করব। তো জনসংখ্যা নিয়ে আলোচনা করার আগে আমাদের কিছু বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে, পূর্ব ধারণা, যে জনসংখ্যার ঘনত্ব কী। জনসংখ্যার ঘনত্ব কোনো নির্দিষ্ট এলাকায় প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে সেই সংখ্যাকে ওই এলাকার জনসংখ্যার ঘনত্ব বলা হয়। তোমাদের বইয়ে সংখ্যাটি দেওয়া আছে
কোনো নির্দিষ্ট এলাকায় যে জনসাধারণ বাস করে তাকেই ওই এলাকার জনসংখ্যার ঘনত্ব বলা হয়, কিন্তু এখানে প্রতি বর্গ কিলোমিটারে কথাটি উল্লেখ করতেই হবে। জনসংখ্যার ঘনত্বের একক জন ভাগ বর্গ কিলোমিটার, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে তাই হচ্ছে আমাদের জনসংখ্যার ঘনত্বের একক। এবারে আমরা দেখব জনসংখ্যা ঘনত্ব নির্ণয়ের কিছু সূত্র। এখানে মূল সূত্রটি হচ্ছে জনসংখ্যার ঘনত্ব সমান সমান মোট জনসংখ্যা ভাগ আয়তন, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট এলাকায় মোট কতজন আছে এবং ওই এলাকার আয়তন মোট কত আছে, এই দুটি তথ্য আমাদেরকে অবশ্যই জানতে হবে। সেই জনসংখ্যা এবং আয়তন যদি জানা থাকে, মোট জনসংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলেই আমরা জনসংখ্যার ঘনত্বটি পেয়ে যাব। এই সূত্র থেকে আমরা আরও দুটি সূত্র লিখতে পারি। জনসংখ্যা নির্ণয়ের সূত্র, জনসংখ্যার ঘনত্বের সূত্র, তারপরে আমরা আসবো জনসংখ্যা নির্ণয়ের সূত্র। জনসংখ্যা সমান আয়তন গুণ ঘনত্ব। আবার দেখো জনসংখ্যা সমান আয়তন গুণন ঘনত্ব। আমরা আরেকটি সূত্র পাই, আয়তন নির্ণয়ের সূত্র। আয়তন সমান সমান জনসংখ্যা ভাগ ঘনত্ব। কাজে আমরা একটি সূত্র যদি ঠিকভাবে মনে রাখতে পারি তাহলে পরের দুটি সূত্র এই সূত্র থেকেই সহজে নির্ণয় করতে পারব। এবারে আমরা দেখব জনসংখ্যা বিষয়ক একটি গাণিতিক সমস্যা। শিকানিকা গ্রামের জনসংখ্যা 2412 জন এবং আয়তন 18 বর্গ কিলোমিটার। রসুল্লাবাদ গ্রামের জনসংখ্যা 5080 জন এবং জনসংখ্যার ঘনত্ব 127 জন প্রতি বর্গ কিলোমিটার। আমাদের উদ্দীপকে দুইটি গ্রামের উল্লেখ আছে, একটি শিকানিকা গ্রাম আর একটি রসুল্লাবাদ গ্রাম, এবং জনসংখ্যা এবং আয়তন আছে প্রথম গ্রামের, দ্বিতীয় গ্রামের আছে জনসংখ্যা এবং জনসংখ্যার ঘনত্ব। আমাদের দেওয়া তথ্যগুলো কি আছে তা অঙ্ক করার আগে আবার ভালোভাবে দেখে নিতে হবে। শিকানিকা গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত? আমরা একটু আগেই জনসংখ্যার ঘনত্বের সূত্রটি পড়েছি। জনসংখ্যার ঘনত্বের সূত্র যদি আমরা এখানে বসিয়ে দেই এবং সংখ্যাগুলি বসিয়ে দেই তাহলেই আমাদের এই ক নম্বর অঙ্কের সমাধান হয়ে যাবে। দেখো, শিকানিকা গ্রামের জনসংখ্যার ঘনত্ব আমরা এই সংখ্যাকে তার আয়তন দ্বারা ভাগ করলেই পাব। শিকানিকা গ্রামের জনসংখ্যা 2412 জন এবং আয়তন 18 বর্গ কিলোমিটার। কাজে ওই গ্রামের জনসংখ্যার ঘনত্ব হবে জনসংখ্যা ভাগ আয়তন সমান এতজন প্রতি বর্গ কিলোমিটার। এখানে ক নম্বর হবে, আবার এটা হবে খ নম্বর। রসুল্লাবাদ গ্রামের জনসংখ্যা 5080 জন এবং জনসংখ্যার ঘনত্ব দেওয়া আছে 127 জন প্রতি বর্গ কিলোমিটার। জানতে চাওয়া হয়েছে রসুল্লাবাদ গ্রামের আয়তন কত। আমরা একটু আগে দেখেছিলাম আয়তনের সূত্রটি, জনসংখ্যার সূত্র থেকে আয়তনের সূত্রটি আমরা বের করেছিলাম। জনসংখ্যা ভাগ জনসংখ্যার ঘনত্ব দিলেই আমরা আয়তন পেয়ে যাব। তখন জনসংখ্যা আছে 5080 জন এবং জনসংখ্যার ঘনত্ব আছে 127 জন। এই 5080কে 127 দ্বারা রাখে তোমাদের ভাগটি করে নিতে হবে, তখন আমরা পাবো এখানে 40। তাহলে আমাদের রসুল্লাবাদ গ্রামের আয়তন হবে 40 বর্গ কিলোমিটার। এবারে আমরা যাব শেষ গাণিতিক সমস্যার সমাধানটিতে। এই উদ্দীপকের সেখানে জানতে চাওয়া হয়েছিল দুইটি গ্রামের গড় জনসংখ্যার ঘনত্ব কত। দুইটি গ্রামের মোট জনসংখ্যা আমাদের বের করতে হবে।
শিকানিকা গ্রাম এবং রসুল্লাবাদ গ্রাম, এই দুইটি গ্রামের জনসংখ্যা যোগ দিলে আমরা মোট জনসংখ্যা পাবো। এবং দুইটি গ্রামের আয়তনও আমরা ইতিমধ্যে জেনেছি, আয়তন যোগ দিলে আমরা দুইটি গ্রামের আয়তন পাবো। তাহলে আমাদের পরের কাজটি কি করতে হবে? দুই গ্রামের জনসংখ্যার গড় ঘনত্ব নির্ণয় করতে হবে। জনসংখ্যা ভাগ আয়তন, এখানে জনসংখ্যা ছিল ৭,৪৯২ এবং আয়তন ছিল ৫৮। ৭,৪৯২কে ৫৮ দ্বারা ভাগ দিলে ১১৯ জন পাওয়া যাবে। তাহলে আমাদের জনসংখ্যার ঘনত্ব ১২৯ জন পাওয়া গেল। আমাদের তৃতীয় প্রশ্নের সমাধানটিও আমরা করলাম। এতক্ষণ আলোচনার পর আমরা এই অধ্যায়ের উপরে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা করব, যা তোমাদের পরীক্ষায় ১ নম্বর হিসাবে দেওয়া থাকে। উপাত্ত বিন্যস্তকরণ কি? আমরা ক্লাসের শুরুতেই এই বিষয়ে আলোচনা করেছিলাম। উপাত্ত বিন্যস্তকরণটা কি? উপাত্তগুলোকে সাজানোকেই বলা হবে উপাত্ত বিন্যস্তকরণ। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে, অর্থাৎ বড় থেকে ছোট বা ছোট থেকে বড়র দিকে সাজানোকেই বলি আমরা উপাত্ত বিন্যস্তকরণ। তারপরে আছে টেলিচিহ্ন। টেলিচিহ্ন কি? এটিও আমরা আলোচনা করেছিলাম। টেলিচিহ্ন কোনো শ্রেণীতে যখন আমরা সংখ্যাগুলো ভাগ করে বসাই, তখন যে চিহ্নের মাধ্যমে বসাই সেই চিহ্নটাকে বলা হচ্ছে টেলিচিহ্ন। জনসংখ্যার উপাত্তের শ্রেণী বলতে কি বুঝো? উপাত্তের শ্রেণী তো উপাত্তগুলোকে একটি নির্দিষ্ট ব্যবধানে কয়েকটি ভাগে ভাগ করা হয়। এই প্রত্যেকটি ভাগকেই বলা হয় উপাত্তের শ্রেণী। উপাত্তগুলোকে একটি নির্দিষ্ট ব্যবধান রেখে ভাগ করা হয়, সেই ভাগ করার প্রত্যেকটিকেই বলা হবে এক একটি শ্রেণী, যা আমরা তোমাদের ক্লাসের শুরুর দিকে আলোচনা করেছিলাম। জনসংখ্যার ঘনত্ব কাকে বলে? এটা তোমাদের বইয়ে সংজ্ঞা আকারে, সূত্র আকারে দেওয়া আছে, যে কোনো একটি লিখলেই হবে। কোনো এলাকার, নির্দিষ্ট এলাকার মোট জনসংখ্যাকে জনসংখ্যার ঘনত্ব বলা হয়। আবার আমরা সূত্রের মাধ্যমে যখন প্রকাশ করি, মোট জনসংখ্যা ভাগ মোট আয়তন দিলেও আমরা জনসংখ্যার ঘনত্ব পেয়ে যাই। জনসংখ্যার ঘনত্বের একক কি? জনসংখ্যার ঘনত্বের একক হচ্ছে জন প্রতি বর্গ কিলোমিটার, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে তাই হচ্ছে জনসংখ্যার ঘনত্বের একক। 10 থেকে 15 শ্রেণীতে শ্রেণী ব্যবধান কত? এখানে 10 দিয়ে শুরু এবং 15তে শেষ, বিয়োগ করলে কত আসে? 5। এই 5ই হবে এখানকার শ্রেণী ব্যবধান। কিন্তু না, আমাদের এই 10 সংখ্যাটিও আছে এর সাথে, একেও এর সাথে হিসাব করতে হবে, তখন এর শ্রেণী ব্যবধান হবে 6। 10, 11, 12, 13, 14, 15। স্বাভাবিকভাবে মনে হবে 15 থেকে 10 বিয়োগ করলে যে 5 পাওয়া যায়, 5ই শ্রেণী ব্যবধান। আসলে শিক্ষার্থীরা এটি ভুল। সঠিক হবে কি? আমাদের 10কে সহ ধরতে হবে। 10, 11, 12, 13, 14, 15, তখন এখানে 6টি সংখ্যা আছে, কাজে এর শ্রেণী ব্যবধান হবে 6। ব্রাহ্মণবাড়িয়া জেলার জনসংখ্যা 28,40,498 এবং আয়তন 1,927 বর্গ কিলোমিটার। ওই জেলার জনসংখ্যার ঘনত্ব কত? আমরা একটু আগেও দেখেছি জনসংখ্যার ঘনত্বের সূত্র। মোট জনসংখ্যা 28,40,498, তাকে মোট আয়তন দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে জনসংখ্যার ঘনত্ব পেয়ে যাব। জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি লিখো। জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি হবে মোট জনসংখ্যা ভাগ মোট আয়তন। আমরা 9 নম্বর প্রশ্ন, কোন শ্রেণীতে 5টি উপাত্ত থাকলে টেলিচিহ্ন কিভাবে দিতে হয়?
আমরা প্রথম গাণিতিক সমস্যার সমাধানে টেলিচিহ্নের ব্যবহারগুলি দেখিয়েছিলাম। সেখানে উল্লেখ আছে 5টি উপাত্ত আমরা কিভাবে প্রকাশ করব। প্রথমে 4টি খাড়া দাগ দিতে হবে এবং পঞ্চম দাগটি হবে আড়াআড়ি। তাহলে আমাদের 5টি উপাত্ত কিভাবে প্রকাশ করতে হবে? 4টি খাড়া দাগ, একটি আড়াআড়ি দাগ দিলেই আমরা 5টি উপাত্ত প্রকাশ করতে পারবো টেলিচিহ্নের মাধ্যমে। টেলিচিহ্ন এখানে ছিল 9, 9কে সংখ্যায় প্রকাশ করো। টেলিচিহ্নকে সংখ্যায় প্রকাশ করো। এখানে 9 ছিল, আমাদের কালারের কারণে সে সংখ্যাটি দেখা যাচ্ছে না, এখানে 9 থাকবে। এরপরে আমরা যাব তোমাদের এই টেলিচিহ্ন 9কে সংখ্যায় প্রকাশ করে। তাহলে আমাদের সংখ্যাটি কত হবে? 9। সংখ্যাটি হবে 9। একটি ম্যাচে এখন আমরা দেখব বাড়ির কাজ। তোমাদের এতক্ষণ এই অধ্যায়ের উপরে আমরা যেই আলোচনাগুলো করেছি তার ভিত্তিতে একটি বাড়ির কাজ তোমাদেরকে দেওয়া হচ্ছে। একটি টি-20 ম্যাচে একটি দলের ওভার প্রতি রান হলো 8, 2, 8, 5, 5, 2, 4, 7, 8, 1, 3, 14, 4, 11, 9, 9, 17, 3, 12, 13। এই রানগুলি টি-20 ম্যাচে ওভার প্রতি রান। বলা হচ্ছে 5 শ্রেণী ব্যবধানে উপাত্তসমূহ সারণীতে বিন্যস্ত করো। 5 শ্রেণী ব্যবধানে উপাত্তসমূহকে সারণীতে বিন্যস্ত করতে হবে। তো তখন আমাদের কি করতে হবে? এখানে সবচেয়ে ছোট সংখ্যা কত আছে? 1 আছে সবচেয়ে ছোট সংখ্যা, এবং সর্বোচ্চ সংখ্যা কত আছে তা নির্ণয় করতে হবে। 13 হচ্ছে এখানে সর্বোচ্চ সংখ্যা না, 14 হচ্ছে এখানে সর্বোচ্চ সংখ্যা। এইভাবে আমাদের সারণী তৈরি করে আমাদের প্রথম গাণিতিক সমস্যার সমাধানে যেভাবে দেখিয়েছিলাম সেইভাবে তোমরা সহজেই এই ছকটি তৈরি করতে পারবে। তারপরে দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, বলা হয়েছে সারণীটি ব্যবহার করে একটি আয়তলেখ অঙ্কন করো। আমরা সারণী ব্যবহার করে একটি আয়তলেখ তৈরি করব। খুব সহজ কাজ। আশা করি সবাই আমাদের ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করেছ এবং এই বাড়ির কাজটি তোমরা প্রত্যেকেই ঘরে বসে অবশ্যই করবে। সবাইকে ধন্যবাদ আমাদের এতক্ষণ ক্লাস উপভোগ করার জন্য। ধন্যবাদ সবাইকে। Assalamu alaikum, dear students. Hope you are hale and hearty. I would like to thank our Honorable Principal Sir as well as Mohana Television for their helping hand in this pandemic situation so that we can serve our students. Before starting my class, I want to tell you a story. Let's see. You see, there is a man who was picking up an apple. One day, a father picked up an apple for his 3 sons, who didn't reach any kinds of decision without any argument. Among them, the elder son is very intelligent and good at mathematics. Therefore, he asked his elder son to divide the apple equally. After that, father think himself how he could divide the apple. Meanwhile, his elder son comes towards him and say that, "Father, I divide the apple equally without any arguments." How? Very surprising statement from his elder son. Yes, my dear, can you tell me how the elder son divide the apple? Very good. This is by using the method of
fraction that you have learned in class 6. Warm welcome everyone. Today's topic is algebraic expression, class 7, chapter 6.1. So, at the end of this chapter, the students will be able to know what is fraction, what is algebraic fraction, what is equivalent fraction. At the end, express the fraction into lowest term. What is fraction? My dear, very carefully listen it. Fraction means a broken part of something whole. What is this? This broken is very important things and whole is very important things in this topic. That's why I put white mark. It is the key word for you. Very interesting. Yes? You see, there is a slice of lemon, watermelon. Its part is one whole. If I divide this into two parts, then I call it, each part is one half of whole. If I divide it, I call it 1/4 of the whole part. Okay. Now I want to introduce the definition of fraction. You know about the fraction, what is in earlier class 6. A fraction has two parts. Very careful. A fraction has two parts. The number on the top of the line is called numerator. It tells how many equal parts of the whole or collection are taken. The number below the line is called the denominators. Look at it. Top and below. Top indicates numerator and below indicates denominator. It shows the total divisible number of equal parts, the whole into or the total number of equal parts which are the three is collection. Okay. You see, here is 1, it tells numerator. Here is 2, it's called denominator. The upper portion is called numerator and the lower portion is called denominator. I think you understood very easily. Here I draw a table. This table consisted of 1, 2, 3, 4 and 5 boxes. If I colored first box red, it will then be called 1/5. So this 5 is called whole number and this is the portion number, numerator, and this is called denominator. If I color second box, I can call it 2/5. If I colored third, it's 3/5. And last one is 4/5. Okay, my dear. Now, the main topics. What is algebraic expression? That have been said in your chapter 6.1. What is algebraic expression? Algebraic expression are simply a fraction with algebraic expression in numerator or denominator or both. So you can see that I here use x. It is alphabetically expression. So this is called alphabetic expression. Why are used x, y, z or abc. Now what is equivalent fraction? Very interesting topics. Let's see. Equivalent fraction are fraction that have the same value but the different numerators and denominators. Mind it, value is same but numerator and denominator is different. Very interesting to you. Same value but the numerator and denominator is here different. So the constant things is same. Okay.
let's see. In two ways we can find equivalent fraction. One is multiplying fraction method. Here, see, 1 by 2, 2 by 4, 4 by 8. See that the numerator here 1, the numerator of second fraction is 2, and the last one, this is 4. So I can call this a mutually equivalent fraction. But you can ask me how? Sir, I can't understand. Please explain. Okay, see, I multiply 1 with 2, then I got 2. Again, I multiply these 2, that means denominator, with 2, I got 4. Again, I multiply 2 with 2, then got 4. So, you can ask me, sir, it is very difficult to understand. Please explain very easily. Now that if I divide this numerator by this denominator, we got 0.5. Again, if I divide this numerator by this denominator, we got 0.5. Again, the last fraction, if I divide the numerator by denominator, we get 0.5. In both cases, we get 0.5. So we can call this fraction are mutually equivalent fraction. I think you understand better that earlier I am said. Next, dividing method. Yes, here I also write 1836 that I have seen earlier. The smaller portion, there is a third fraction, 3 fractions are here, you can see. Again, this is division. If I divide 18 by 6, I got 6. Again, if I divide 36 by 6, I got 12. Again, if I divide 6 by 3, I got 1. Again, if I divide 12 by 3, I got 2. So, dear students, please note down these things and try at your home, is it equivalent or not? Okay. Now, from your book 6.1, expressed in lowest term, the question is here, 1 a square b a cube c. So there is a lowest term. What do you mean by lowest term? That means like this. If I write there 4, write there 4. What is the lowest term of 4? 2 into 2. That means the prime factor. You should convert 4 into prime factor. Okay. So here a square b. That means the power of a is a square, and the denominator, the power is a cube. That means here a square means we used 2 times of a, like this. A square means a into a. A cube means a into a into a. So the numerator and denominators factorizes. So what can we do now to turn this term into lowest term? So I use there homogeneous part. What do you mean by homogeneous part? Same. What do you mean? The same thing is called homogeneous part, and the heterogeneous means different part. Like this, here B and C is not homogeneous, but here A and A is homogeneous. That's why I use yellow mark here for removing these things. Again, AA, red marks. So the rest of the things is the lowest term here, my dear. Yes, this is the answer of this term, B divided by AC.
Next one, 4a square b c 6ab square c. So it is interesting you, sir, the math that earlier you have done, there you use only ABC, but here you use 4 or 6. How can we do the math? Let's see. Okay. First of all, this 4, you should factorize this 4 into lowest term by prime number. So if I factorize 4, we got 2 into 2, a square means a into a, b means b into c. Again, the denominator 6, 2 into 3, a into b, because of the power of b is here square, that means 2, and c. So here we also remove the homogeneous part from there, like this, 2, 2. Here we color here yellow. So this is homogeneous part. Again, a. You can ask me a question, sir, why you cannot remove 2 or 3? Because this is not homogeneous part, it is heterogeneous. So I remove a, and I use their red marks. This b and b also homogeneous, and c is homogeneous. So rest of the things will be the answer of this question, 2a by 3b. The numerator is here 2a and the denominator is here 2b. So my answer will be 2a divided by 3b. Okay, my dear, it is difficult for you now because I want to go to the difficult term day by day, but gradually. So 2a minus 4ab divided by 1 minus 4b square. Okay, so if I break 4 or factorize 4, I get 2 into 2. Okay, if I factorize ab, I get a into b. So if I write this thing, that 2a into 2b, very easy, 2a 2b, and there is a common thing is multiply. So I write there 2a into 2b. Like next one, here we use 4. That means 2 into 2. How many 2? 2. That's why we write here 2 square. You see, I write here 2 square. Why? I factorize this 4. That's why I write 2 square. Now b square. Next. So here you see that there is a 2a and 2a. 2a and 2a common factor. Yes, 2a is the common factor. That's why I write there 1 minus 2b. Some of you asked me, sir, what is common factor? I don't understand. See that. A into b minus b into c. Which one is common here? Yes, dear, b. So b is here common. That's for a minus c. I write these things. Next one, as there is a square, both 2 and b, there is, I use whole. That means bracket power, whole square. So I write there 1 square minus 2b square. 1 square mean what? 1 square mean 1. Why I put here square, my dear? Because I turn this into a formula like this. Okay, you know, a square minus b square, that means a plus b into a minus b. So I write here, so I assume that, suppose that 1 is a and 2b is b. That's why I write a plus b. So 1 plus 2b, 1 minus 2b. Okay, dear. So the homogeneous part is here 1 minus 2b and the denominator is 1 minus 2b. That's why I remove this portion from the numerator and denominator. So the rest of the things would be the answer of the question. Yes, 2a divided by 1 plus 2b. I think you understand better
Okay, this formula that you have seen here, it is the chapter 5.1, where you can see various type of formulas. You should remember or you should memorize this formula to complete this type of problem. Otherwise, you can't. Okay. Next question. Okay. Here is another problem that you have faced. Right. The numerator here is a square plus 4a plus 4 and a square minus 4. So here the numerator is a square plus 4a plus 4 and the denominator is a square minus 4. How can we calculate this, or how can we solve the problem? Let's see. Okay, I here use the formula of middle term breaking. Middle term breaking that you have done in chapter 5.2. Now, how could I do this? Like this, boys. A square plus 4a plus 4. Can you tell me what is the coefficient of this a square? Yes, 1. So there is a coefficient of a square is 1. So we multiply this 1 by this 4. We get 1 into 4. This means 4. If we factorize this 4, we get 2 by 2. So if we multiply 2 into 2, we get 4. So middle term, that means mid term will be broken. So this is called middle term. So I broke there 4a. How? 2a into 2a. 2a plus 2a. You asked me a question, sir. If I write 3 plus 1? No, dear. 3 plus 1 will be not. Because if we factorize 4, we get 2, 2. That's why we write there plus 2, plus 2. Okay? Okay. Next, this is common things. You know, from these two terms, the common term is a plus 2. And from these two terms, the common form is 2, a plus 2. And a square, 4, that earlier you have done in earlier slides. 4 means 2 square. 4 means 2 square. That's why we put there a square minus b square formula. The formula is a plus 2, a minus 2. That means a square minus b square means a plus b into a minus b. I write there. Next. Again, the common term from this numerator is a plus 2, a plus 2. Here is common is a plus 2. So the rest of the things is a and a plus 2. Nice. This a square minus b square, the formula of a square minus b square is a plus b into a minus b. You can understand and you can easily tell the answer of the question because you know what is homogeneous and what is heterogeneous. Yes, my dear, the homogeneous part is here is a plus 2, a plus 2. So here I cut a plus 2, then what is? Yeah, this is a plus 2. So the rest of the part will be the answer of the question. Yes, the answer will be a plus 2 and a minus 2. So dear, I can easily try my best to understand the topics easily. So if you don't understand, please write down more and more and can understand the matter easily. So the homework part here, the question number 1, x cube, y cube, z cube divided by x square, y square, z square. That the math we have done, the first slide of the math, this math will be this form and you can solve it easily by factorizing this and into lowest form. And question number 2, x square plus x divided by xy plus y. Next question. Next, 2a plus 3b divided by 4 square minus 9b square. And last of the question, x square plus 2x minus 15 divided by x square plus 9x plus 20. This math
will be done with the help of middle term breaking, and this portion would have with the help of a square minus b square, the formula. So, my dear, I think you understand better for this session. So, stay safe, stay with your family at home. I'll be back. Till then, Allah Hafiz. Thank you.